বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সব ভাতা নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন এখনো রয়ে গেছে। যেই প্রশ্নগুলো হয়তো আপনাদের কাছে অনেকটাই ভ্যালিড, কারণ আপনারা বুঝতে পারছেন না এই যে আমাদের যে বাজেট এলো তারপরে কি কি পরিবর্তন হলো। অনেকেরই প্রশ্ন, টাকার অ্যামাউন্টটাকে এক্স্যাক্টলি ডবল হয়ে গেছে, নাকি কিছুটা বেড়েছে, নাকি একই রয়েছে। আবার অনেকের আরো বড় প্রশ্ন, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকাটা কি বন্ধ হয়ে যাবে? আমাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে? আমরা কিভাবে এই টাকা পেতে পারি? আবেদন যদি করতেই হয় সেটা অফলাইন না অনলাইন? অফলাইনে হলে সে আবেদনটা কোথায় করব? অনেক প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পাবেন। নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। চলুন পুরো ব্যাপারটাকে একদম সহজ সরল ভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং বুঝে নিন, এবং বাকিদেরও বুঝতে সাহায্য করুন। এক এক করে আমি পুরো বিষয়টিতে আসবো। আজকের আমাদের আলোচনার যে পুরো বিষয়টা মেইনলি তিনটে স্কিম নিয়ে। এক নাম্বার যে স্কিম সেটা বার্ধক্য ভাতা, দু নাম্বার যে স্কিম বিধবা ভাতা, তিন নাম্বার মানবিক বা প্রতিবন্ধী ভাতা। কারা কত টাকা পাবেন, কিভাবে পাবেন এবং তার পুরো তথ্য। সবার প্রথমে এই তিনটে ভাতার ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার। কারা পাবেন বা এটা কেন শুরু করা হয়েছে, কাদেরকে হেল্প করার জন্য। আমরা বার্ধক্য ভাতার কথা যদি বলি, 60 বছর বা তার বেশি যাদের বয়স, 60-এ অতিক্রম করেছে বা 60-এ প্রবেশ করেছেন, এইরকম প্রবীণ যারা নাগরিক আছেন তাদের উদ্দেশ্যে এটা তৈরি করা। এবং শেষ বয়সে যাতে তাদের কোনোভাবে আর্থিকভাবে সচ্ছলতা একটু হলেও বজায় থাকে, খরচের দিকটা একটু হলেও ম্যানেজ করা যায়, সাহায্য করা যায়, তার জন্য সরকারের তরফ থেকে এই ভাতা। দ্বিতীয় হচ্ছে বিধবা ভাতা। অবশ্যই যেসব মহিলারা স্বামীকে হারিয়েছেন, যাদের স্বামী মারা গেছেন এবং তার কারণে তাদের আর্থিকভাবে অনেকটা অসচ্ছলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের সচ্ছলতাটাকে কিছুটা হলেও ধরে রাখার জন্য এইটা, বা দৈনন্দিন জীবনের বা চিকিৎসার জন্য যেটুকু টাকা দরকার সেটাকে হেল্প করার জন্য। ৩ নাম্বার অবশ্যই মানবিক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এ নিয়েও অনেকেরই প্রশ্ন। এই ক্ষেত্রে যারা মানসিকভাবে বা শারীরিকভাবে অক্ষম, যারা বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী নাগরিক, তাদের উদ্দেশ্যে করা হয়েছে। এই ক্ষেত্রে বয়সের সীমা সেই অর্থে কিছু নেই। তো সে ব্যাপারটাতেও আমি আসব। তো বেসিক্যালি পিছিয়ে পড়া যারা রয়েছে তাদেরকে যারা শারীরিকভাবে, মানসিকভাবে পিছিয়ে পড়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথম যেটা সবচেয়ে বড় গুজব, সেই গুজবটাতে কান দেবেন না। অনেকেরই বক্তব্য ছিল যে ৳১,০০০ টাকাটাকে ডাবল করে ২,০০০ করা হয়েছে বা করা হবে। অ্যাকচুয়ালি তা হয়নি। অন্তত এখনো পর্যন্ত তা হয়নি। বাজেট পর্যন্ত অন্তত সেটা হয়নি। তাহলে কি হয়েছে? বাস্তবত ২২শে জুনে যে নতুন বাজেট এলো, সেই বাজেট অনুযায়ী কিন্তু বলা হচ্ছে আগের যেটা ৳১,০০০ টাকা ছিল সেটা ৳৫,৫০০ বাড়বে এবং বেড়ে বর্তমানে সেটা ৳১,৫০০ টাকায় দাঁড়াবে। সুতরাং এক্সাক্টলি ১,০০০ টা ২,০০০ হয়নি। এটা কিন্তু প্রথম বক্তব্য। তার মানে আমাদের এটা জেনে রাখতে হবে যে ভবিষ্যতে একটা জিনিস, এর মধ্যে আরো একটা জিনিস বলে দেওয়া দরকার, যেটা আপনাদের জেনে রাখাও দরকার, যে ভবিষ্যতের কথা একটা প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে চিকিৎসার খরচ যেই হারে বাড়ছে তাতে মাত্র ৳৫০০ বাড়িয়ে এটা সম্ভব না। তাই জন্য অনেকেই এখানে প্রস্তাব করেছে, যদি একজন আ আমি অন্নপূর্ণা ভাতায় ৳৩,০০০ দেওয়ার কথা হতে পারে, তাহলে কেন বার্ধক্য ভাতাতে বা বিধবা ভাতাতে বা প্রতিবন্ধী ভাতাতে ৳৩,০০০ দেওয়া হবে না? কারণ এক্ষেত্রেও বয়সের দিকটা দেখতে হবে, শারীরিক সক্ষমতার দিকগুলো দেখতে হবে, চিকিৎসার দিকগুলো দেখতে হবে। তার জন্য এটা ৩,০০০ করার দাবি হয়েছে। তবুও এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিলমোহর পড়েনি, সেটাও আপনাদের জেনে রাখতে হবে। পরবর্তী হচ্ছে পোর্টাল। এটা একটা বড় প্রশ্ন। অনলাইনে পোর্টাল আমরা যেখান থেকে চেক করতে পারবো আমাদের স্ট্যাটাস, সেটা কি একই রয়েছে? না। পুরনো যেটা ছিল সেই স্ট্যাটাসটা, সেই ইয়েটা কিন্তু ছিল জাগো বাংলা পোর্টাল। সেই জাগো বাংলা পোর্টাল কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন সামার্থ পোর্টালটা শুরু হয়েছে, এবং সামর্থ্যের যে পোর্টালটা সেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য যে পোর্টালটা রয়েছে সেটা হচ্ছে সামার্থ ডট ওয়েস্ট বেঙ্গল বা wb.gov.in। আমি ওয়েবসাইটটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই সেই ওয়েবসাইট যেখানে আপনি দেখতে পাবেন সামার্থ। আমি লিঙ্কটাও দিয়ে দেবো নিচে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখানে আমরা চেক করবো কি করে? এখানে আরো একটা জিনিস আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করাটা দরকার।
যদি আপনি নতুন আবেদন করতে চান তাহলে কেন্দ্র সরকারের প্রকল্পের জন্য আপনি সম্পূর্ণরূপে অনলাইনে আবেদন করতে পারছেন, কিন্তু রাজ্য সরকারের জন্য আপাতত অনলাইনের বদলে অফলাইনটা কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু চালু রয়েছে, এটা জেনে রাখা দরকার। এবার এখানে আমাদের রাজ্য সরকারের যে অফলাইন আবেদনের তার যোগ্যতাগুলো একটু বোঝা দরকার। সবার প্রথমে হচ্ছে বয়সের যে মাপকাঠি, বয়সের মাপকাঠির দিক থেকে বলতে গেলে এই যে আমি যদি বার্ধক্য ভাতার কথা বলি তাহলে পয়লা জানুয়ারি ২০২৬ অনুযায়ী আপনাকে ৬০ বছর হতে হবে। এবার একটা ব্যাপার এখানেও আমি বলে দিই যে আপনি বাকি দুটোর কথা কেন বলছেন না, শুধু বার্ধক্যের কথা বলছেন? কারণ বয়সের মাপকাঠিটা কেবলমাত্র কিন্তু এই বার্ধক্য ভাতার জন্য রয়েছে, বাকি দুটোর জন্য নই। কারণ বিধবা ভাতার জন্য কোনো বয়সের ব্যাপার নেই এবং যদি আমি প্রতিবন্ধী বা মানবিক ভাতার কথা বলি সেটাও নয়। দ্বিতীয় যদি আমি বলি যে মানবিক ভাতা, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। ১৮ বছরের নিচে হলে আপনাকে বার্থ সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। না হলে আপনাকে চিকিৎসকদের দেওয়া নির্দিষ্ট প্রতিবন্ধী শংসাপত্র বা ডিসেবিলিটি সার্টিফিকেটটাকে আপনাকে শো করতে হবে। আদারওয়াইজ আপনাকে আর কিছু শো করতে হচ্ছে না। মানে আপনি যে মানসিক বা শারীরিকভাবে অক্ষম সেই ব্যাপারটাকে আপনাকে ওখানে প্রুভ করতে হবে। বাসস্থান, যেকোনো প্রকল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেকোনো প্রকল্পের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই ক্রাইটেরিয়াটা অবশ্যই আপনাকে ম্যাচ করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই আপনি যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন, যেমন আমি এক্সাম্পল দিই, আপনি যদি অন্নপূর্ণা ভাতা পান তাহলে আপনি বিধবা ভাতা পাবেন না, বা আপনি যুবশক্তির টাকা পেলে আপনি অন্নপূর্ণার ভান্ডারের টাকা পাবেন না, অথবা আপনি প্রতিবন্ধী ভাতার টাকা পেলে আপনি বার্ধক্য ভাতা পাবেন না। এই ব্যাপারটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যেকোনো এট এ টাইম একটাই ভাতার টাকা পেতে পারেন আপনার অ্যাকাউন্টে। সেটা আপনি যেটা করবেন সেটা চুজ করবেন ঠিকমতো। যেমন আমি আগেও বলেছি, যদি আপনি মহিলা হন এবং আপনি অন্নপূর্ণা এবং যুবশক্তি দুটোর জন্যই ফুলফিল করেন ক্রাইটেরিয়া, এপ্লাই একটার জন্য করুন। কারণ দুটোই আপনি পাবেন না। যেকোনো একটা পাবেন। ঠিক আছে? এবার আসা যাক পরের পয়েন্টে। এখানে কি নথিপত্র লাগতে পারে? প্রথম যেটা লাগবে অবশ্যই আধার কার্ড লাগবে, ভোটার আইডিটা লাগবে। এই দুটো অবশ্যই লাগবে এবং যেকোনো প্রকল্পের ক্ষেত্রে, সেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যেকোনো প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এই দুটো ম্যান্ডেটরি। দ্বিতীয় হচ্ছে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি লাগবে এবং মাথায় রাখতে হবে আপনার এই অ্যাকাউন্টটা যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। আমি বারবার এই কথাটা বলেছি। ডিবিটি লিঙ্কের ভিডিও আমি বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো। কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু আপনার যেকোনো বেনিফিট পাওয়ার জন্য বর্তমান সরকারের ক্ষেত্রে আবশ্যক। আগের সরকারে কি হয়েছে দেখার দরকার নেই। ডিবিটি লিঙ্ক মানে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধারটা লিঙ্ক আছে কিনা। তার মানে কি আপনার আধার কার্ড দেখে বোঝা যাবে যে আপনি কি আপনি ফেসিলিটি পাচ্ছেন এবং টাকাটা যদি ভাতার টাকা পাওয়ার হয় সেটা আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটাকে বলা হয়, আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই দরকার। হাতে কোনো টাকা এখন আর পাওয়ার সম্ভাবনা নেই। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, একটা বা ২ কপি ছবি লাগবে এবং বাসস্থান, কাস্ট সার্টিফিকেট যেখানে যেটা প্রয়োজন সেটা আপনাকে শো করতে হবে। আপনি যদি রিজার্ভ ক্যাটেগরি থেকে বিলং করেন তাহলে সেটা লাগবে। আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে। সেই আপনি কত পার্সেন্ট প্রতিবন্ধী সেই ব্যাপারটা আপনাকে সার্টিফিকেটের মাধ্যমে ডাক্তারে শো করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে অফলাইনে ফর্মটা জমা দেব এটা কিভাবে হবে? সবার প্রথমে আপনার এই ফর্মটাকে সংগ্রহ করা হবে। কিভাবে সংগ্রহ করা হবে? বিডিও অফিসে যান বা নির্দিষ্ট কোনো জনকল্যাণ শিবিরে যান। সরাসরি বিনামূল্যে ফর্মটি সংগ্রহ করুন আপনি। আগে আপনি এটা সংগ্রহ করুন। এবার সংগ্রহ করার পরবর্তী হচ্ছে আপনাকে পূরণ করতে হবে, সেটাকে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফর্মটিকে ইংলিশের ক্যাপিটাল লেটারে এবং সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। ৩ নাম্বার হচ্ছে সংযুক্তি। সংযুক্তি মানে চেকলিস্ট অনুযায়ী সমস্ত নথিপত্রকে ফিল আপ করুন। মানে আপনার যা ডকুমেন্টস আছে সেটা ঠিক ডকুমেন্টসগুলো এখানে জমা করুন বা সংযুক্ত করুন বা ডিটেইলসগুলো দিন। এবার এই ফর্মটাকে আপনাকে জমা দিতে হবে অফিসের কোনো রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত স্লিপটি বুঝে নিন যে রিটার্ন যে স্লিপটা পাচ্ছেন সেটা আপনার কাছে রাখুন। কারণ পরবর্তীকালে এই নাম্বারটা আপনার দরকার হবে। আপনি যা জমা দিয়েছেন তার প্রুফ হিসাবে এবং তার ট্র্যাকিং এর জন্য এটা দরকার হতে পারে। তার মানে পুরো ব্যাপারটা বোঝা গেল যে কিভাবে এটা হবে। প্রথমে কালেক্ট করুন, তারপরে ফিল আপ করুন, তারপরে যা আপনার ডকুমেন্টস দরকার অ্যাটাচ করুন এবং তারপরে ফাইনালি এটাকে জমা করুন। এই হচ্ছে পুরো প্রসেস। এবার হচ্ছে এখানে কয়েকটা বিশেষ জিনিস। পুরনো গ্রাহকদের জন্য একটা বিশেষ সতর্কতা। প্রথম কথা মাথায় রাখবেন, যারা ইতিমধ্যে আপনার ভাতার টাকা বন্ধ না হয়ে থাকলে, আপনি টাকা পেতে থাকলে আপনাকে আর কিছু করতে হবে না। তার মানে আপনার ডিবিটি লিঙ্ক ঠিকঠাক করা আছে, আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন। তার মানে আপনাকে আর নতুন করে কিছু করতে হচ্ছে না। তাহলে আপনার কি করা দরকার?
আপনাকে কিচ্ছু করার দরকার না, আপনার কিছু অপেক্ষা করা দরকার। আপনার অটোমেটিক ১,০০০ টাকাটা ১,৫০০ হয়ে যাবে, যেটা বাড়ানোর কথা। দ্বিতীয় হচ্ছে আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবে ১৫০০ টাকা আপডেট হয়ে যাবে। একমাত্র কাজ শুধু অক্টোবর-নভেম্বর মাসে নিয়ম অনুযায়ী আপনার লাইফ সার্টিফিকেটটা আপনি জমা করবেন। যে আপনি বেঁচে আছেন সেই সার্টিফিকেটটা জমা করলে আপনার এটা কন্টিনিউ হতে থাকবে। এখনই দরকার নেই। এটা অক্টোবর-নভেম্বরে দরকার। এবার সামার্থ অ্যাপ যেটার কথা আমি বললাম সেটাতে কি করতে হবে? আমি একবার দেখিয়ে দিই। আমি একবার লাইভ দেখিয়ে দিই, আপনি ভালো বুঝতে পারবেন। সবার প্রথমে আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দিয়ে আপনি এই ক্যাপচাটা এখানে ফিল আচ্ছা সরি, আপনি ট্র্যাক করতে চাইছেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলেন। এবার কোন স্কিমের জন্য? আপনি যদি ধরুন উইডো পেনশন বা আপনি যদি বিধবা ভাতা হয় সেটা চুজ করুন। কি দিয়ে সার্চ করবেন? আমি বলব সবচেয়ে ভালো আধার নাম্বার দিয়ে সার্চ করুন। কারণ মোবাইল নাম্বার আপনার মাল্টিপল থাকতে পারে, বা এখানে আরেকটা অপশন রয়েছে বেনিফিশিয়ারি আইডি, সেটা আপনার কাছে না থাকতে পারে। আধার নাম্বার দিন, ডাইরেক্ট একজনের নামে একটাই আধার কার্ড থাকবে, সেই নাম্বারটা আপনি এখানে দিন এবং আধার নাম্বারটা ওখানে পুট করুন। ক্যাপচাতে এখানে 20+8 যেমন লেখা আছে 28, যেটা লেখা থাকবে সেই ক্যাপচার নাম্বারটাকে ফিল করুন এবং ফাইনালি সার্চ বাটনে পেস্ট আপনি ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন। এবার এই হচ্ছে পুরো ব্যাপারটা, যেটা এখানেও বলা আছে আপনি কি করতে পারেন। এবার ৩টে জিনিস হতে পারে। একটা জিনিস হতে পারে সবুজ সংকেত, মানে ভেরিফাইড। যদি শো করে যে আপনি ভেরিফাইড হয়ে গেছেন, তাহলে অনুমোদন হয়ে গেছে, আপনাকে আর ভাবতে হবে না। খুব শীঘ্রই আপনি ১,০০০ টাকার বদলে ১,৫০০ টাকা আপনি অ্যাকাউন্টে পেতে থাকবেন, বা আপনি যদি নতুন হন তাহলে আপনার ১,৫০০ টাকা ঢুকতে শুরু করে দেবে। হলুদ সংকেত মানে কি? আপনার আবেদনটি সঠিক বলে বিবেচিত হয়েছে, কিন্তু বর্তমানে কোটা, মানে এটা অ্যাপ্রুভাল পেন্ডিং এর ক্ষেত্রে যে কোটা শূন্য পদ খালি নেই, মানে অন্য কোনো কাউর বদলে আপনার এটা শুরু হবে। এরপরে যখন আবার আরেকটা ফেজ শুরু হবে, বা নতুন কোনো ভ্যাকেন্সি তৈরি হবে, বা নতুন কোনো খালি জায়গা তৈরি হবে, সেখানে আপনি আবার পেতে থাকবেন। মানে কারোর অ্যাকাউন্টে টাকা যাওয়াটা বন্ধ হলে এবার সেখান থেকে আপনারটা দেওয়া হবে। মানে গভর্নমেন্টের কোটা আপাতত ফুল, সেটা হতে পারে। নতুন করে পুনরায় আবেদন করবেন না। পরবর্তী ফান্ডের জন্য কিছুদিন অপেক্ষা করুন। এটা যদি আপনার অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায়। আর যদি ভেরিফাইড দেখায়, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার হয়ে গেছে, আপনার টাকা ঢুকতে থাকবে। এবার পেমেন্ট না পেলে কি করবেন? প্রধান কারণ কি হতে পারে? সবচেয়ে বড় কারণ আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে লিঙ্ক না থাকা। এটা সবচেয়ে বড় কারণ হতে পারে। এই কারণটা যদি সত্যি কারণ হয়, তাহলে ব্যাংকে গিয়ে আধারের সঙ্গে ডিবিটি লিঙ্কটা চেক করুন। যদি না করা থাকে কারেক্ট করুন, মানে লিঙ্কটা তৈরি করুন, না হলে মুশকিল। আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আমি আবারও আই বাটনে ডিবিটি লিঙ্কের উপরে ভিডিওটা দিয়ে দেবো, সেখানে আপনি চেক করতে পারবেন যে কিভাবে করতে হয় যদি না বুঝতে পারেন। ব্যাংক যদিও আপনাকে হেল্প করে দেবে এই বিষয়ে। সমাধান ২, পুরনো আবেদন পোর্টালের স্ট্যাটাস দেখুন। যদি রিজেক্ট দেখায় তাহলে আবার নতুন ফর্ম ফিল আপ করুন। দুটো কেস হতে পারে, এই দুটো হতে পারে। ঠিক আছে? এই দুটোর যেটাই হোক না কেন আপনাকে সেটা কারেকশন করতে হবে। সমস্ত নথি যদি ঠিক থাকার পরেও টাকা না পান, সরাসরি স্থানীয় গ্রাম পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, কর্পোরেশন হতে পারে, বা বিডিও অফিস হতে পারে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। তাদের জিজ্ঞেস করুন যে আমি এখন কি করণীয়, তারা আপনাদের বেস্ট সাজেশন দিতে পারবে। এছাড়াও আমাদের জনকল্যাণ শিবির যদি আশেপাশে কোথাও কাছাকাছি সময় হয়ে থাকে, তাহলে সেই জায়গাতে গিয়েও যোগাযোগ করতে পারেন অবশ্যই। এক নজরে পুরো ব্যাপারটা আমরা যদি সামারিটা বুঝি, টাকার পরিমাণ বর্তমানে ১,৫০০ টাকা হয়েছে, ১,০০০ এর বদলে ২,০০০ হয়নি, গুজবে কান দেবেন না। ২ নাম্বার হচ্ছে রাজ্যের পদ্ধতি। রাজ্য সরকার আবেদন আপাতত শিবিরের মাধ্যমে নিচ্ছে, অফলাইনে নিচ্ছে, বা আপনি ফর্মটাকে কালেক্ট করে ফিল আপ করে জমা করতে পারেন। পোর্টালের আপডেট স্ট্যাটাস দেখার জন্য নতুন পোর্টাল এসে গেছে, সামার্ট পোর্টাল। আমি আবারও বলছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, পিন কমেন্টেও দিয়ে দেবো, আপনারা চেক করতে পারবেন সেখান থেকে। এবং ৪ নাম্বার হচ্ছে পুরনো গ্রাহক যারা আছে, পুরনো গ্রাহকদের নতুন করে ফর্ম জমা দেওয়ার দরকার নেই। শুধু আপনি দেখুন যে ডিবিটি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা। যদি রিজেক্ট দেখায় তবেই একমাত্র আপনি নতুন করে আবেদন করবেন। যদি অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায় তাহলে করবেন না। আর যদি শো করে যে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, বা আমাদের ভিডিওটা দেখে কারেকশন করার চেষ্টা করুন। সবার শেষে সঠিক তথ্যটাকে জানুন। আমরা চেষ্টা করি বারবার আপনাদের সামনে যতটা সঠিক তথ্য আছে সেইগুলোকে তুলে ধরার। হতে পারে কিছু ক্ষেত্রে আমাদের ভিডিও হওয়ার পরে নতুন কোনো আপডেট আসছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তারপরে নতুন একটা ভিডিও বানিয়ে আপডেট করার। আর এর জন্য আপনাদের যেটা করতে হবে, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন আপডেট আসলে আমরা যখন ভিডিও বানাবো সেই ভিডিও আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশনে চলে যায়। আপনাদের কিছু সামাজিক দায়িত্ব আছে, কিছু নাগরিক দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব যে আপনি সঠিক তথ্য বাকিদের কাছে পৌঁছে দিন। সেটা আপনি যদি জানিয়ে পৌঁছাতে পারেন, নিজে বলে পৌঁছাতে পারেন, পৌঁছে দিন। যদি না হয় আমাদের ভিডিওটা শেয়ার করুন,
ভিডিওগুলোর মধ্যে আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। সেইগুলোকে শেয়ার করুন যাতে আশেপাশে যদি কোনো বৃদ্ধ থাকেন, যদি কোনো বিধবা ব্যক্তি থাকেন বা কোনো প্রতিবন্ধী বা মানবিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তি থাকেন, তাদের যাতে হেল্প হয়। তাদের এই প্রশ্নগুলোর সঠিক সমাধান তারা পায়। এবং এই বলেই আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।